পৃথিবীতে এক ধরনের এলিয়েন এসে প্যারাসাইটের মতো মানুষের শরীর এবং মস্তিষ্ক দখল করতে শুরু করেছে। তারা মানুষের শরীর দখল করে এমন সব ভয়ঙ্কর কর্মকাণ্ড শুরু করে যা অচিরেই মানুষের অস্তিত্ব বিলীন করে দিতে পারে। কিন্তু সমস্যা হলো কোনো মানুষকে দেখে বোঝার উপায় নেই তার ভেতরে প্যারাসাইট আছে কিনা। তবে কি এবার মানব সভ্যতার ধ্বংস হয়ে যাবে? এই অজানা শত্রুর বিরুদ্ধে মানুষ কিভাবে লড়াই করবে জানতে হলে আসুন শুনে আসি কোরিয়ান মিনি সিরিজ প্যারাসাইট দ্য গ্রেট এক্সপ্লেনেশন। পৃথিবীতে দূষণের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। মানুষ নির্বিচারে প্রকৃতিকে দূষিত করে ক্রমেই পৃথিবীর ধ্বংস ডেকে আনছে। পরিবেশ বিজ্ঞানীদেরও টেনশন, এভাবে আর কতদিন পৃথিবী টিকে থাকবে। কিন্তু তারা তো আর জানতো না পৃথিবী ধ্বংসের আরও বড় কারণ শীঘ্রই উপস্থিত হতে চলেছে। সেদিন রাতে একটা স্টেডিয়ামে পার্টি হচ্ছিল। ইয়াং ছেলেমেয়েরা উচ্চ সাউন্ডে মিউজিক বাজিয়ে খুব মজামাস্তি করছিল। এ সময় আকাশ থেকে রাবার বলের মতো কিছু জিনিস স্টেডিয়ামের ছাদে এসে পড়ে। এই রাবার বলের মতো জিনিসগুলোর ভেতরে একটা করে অন্য গ্রহের প্রাণীর লার্ভা ছিল। এই প্রাণীগুলো মূলত প্যারাসাইট, যেগুলো টিকে থাকতে একটা হোস্ট বা দেহের প্রয়োজন হতো। তো একটা প্যারাসাইট দ্রুত স্টেডিয়ামের ভেতরে ছুটে যায় এবং নেশায় মাতাল একটা ছেলের কানের ভেতরে ঢুকে পড়ে। মুহূর্তেই ছেলেটার গা ঝাঁকুনি দেওয়া একটা অনুভূতি হয়। এর কিছুক্ষণের ভেতরেই প্যারাসাইটটা ছেলেটার মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপরে ছেলেটা পার্টি থেকে বেরিয়ে যাচ্ছিল। তখন তার গার্লফ্রেন্ড তাকে থামিয়ে ড্যান্স করার জন্য বলে। এতে প্যারাসাইটটা বিরক্ত হয়ে যায়। ফলে ছেলেটার মাথা থেকে অক্টোপাসের পায়ের মতো 4টা সুর বের হয়। এইগুলো তরবারির মতো ধারালো ছিল। সে প্রথমেই মেয়েটিকে আঘাত করে মেরে ফেলে। এরপরে সুরগুলো এলোপাথারিভাবে ছোড়াছুড়ি করে আরও বেশ কয়েকজন মানুষকে মেরে ফেলে। বাকিরা কোনো রকমে প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জেয়ং সুইন নামের একটি মেয়ে প্রতিদিনের মতো ডিউটি করছিল। সে একটা শপিং মলে সেলস কাউন্টারে চাকরি করত। একজন লোক মাংস কিনতে আসলে সুইন খেয়াল করে মাংসের প্যাকেটে প্রাইস ট্যাগ লাগানো নেই। সুইন লোকটাকে আরেকটা কাউন্টার থেকে প্রাইস ট্যাগ লাগিয়ে আনতে বলায় লোকটা খুব রেগে যায় এবং সুইনকে বকাঝকা করে মাংস না কিনেই বেরিয়ে যায়। পরে ডিউটি শেষ করে সুইন যখন বাড়ি ফিরছিল তখন সেই লোকটা গাড়ি নিয়ে তাকে ফলো করতে থাকে। একটা শুনশান মাঠ পেয়ে সে সুইনের স্কুটারকে ধাক্কা মারে। এতে সুইন রাস্তার পাশে ক্ষেতের ভেতরে পড়ে যায়। তখন সাইকো লোকটা ছুরি হাতে বেরিয়ে এসে অনর্গল সুইনের পিঠে এবং কোমরে স্ট্রাইপ করতে শুরু করে। আহত সুইন এই অবস্থাতেও ছুটে পালানোর চেষ্টা করে, কিন্তু সে ক্ষেতের ভেতরেই সেন্সলেস হয়ে পড়ে যায়। লোকটা আবারও সুইনকে মারার জন্য এগিয়ে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তেই সেখানে একটা প্যারাসাইট আকাশ থেকে পড়ে এবং সেটা লোকটাকে এক আঘাতেই ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। কিছুক্ষণ পরে একজন পিকআপ ড্রাইভার সেখান দিয়ে যাবার সময়ে দুর্ঘটনা দেখে পুলিশকে ফোন করে জানিয়ে দেয়। এরপর সুইনকে হাসপাতালে আনা হয়। তারপর ইনভেস্টিগেশনের জন্য অফিসার কিম সুলমিন হাসপাতালে আসে। সে কলিগদের কাছে জানতে পারে সুইনকে অ্যাটাক করা লোকটার নাম লি কিয়ংসন। তার সিজোফ্রেনিয়ার সমস্যা আছে, তাই শপিং মলের সামান্য ঝামেলাতেই সে প্রতিশোধ পরায়ণ হয়ে সুইনকে মেরে ফেলার চেষ্টা করেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লি সুইনকে আঘাত করেছে, অথচ সুইন বেঁচে আছে আর লি মরে গেছে। লিকে কেউ ধারালো কিছু দিয়ে মাথা থেকে বুক পর্যন্ত চিড়ে দিয়েছে। কিম তখন অবশ্য সুইনের নামটা শোনেনি। সে ভিকটিমের নাম জিজ্ঞেস করলে যখন তাকে সুইনের নাম বলা হয় তখন নাম শুনে কিম চমকে ওঠে, কারণ সুইনকে সে অনেক বছর যাবৎ চেনে। এমনকি সুইন তার আশ্রিতা ছিল। বিচলিত হয়ে কিম সুইন কেমন আছে জিজ্ঞেস করলে তারা কিমকে আরেকটা অদ্ভুত তথ্য দেয়। সুইনকে আনার সময় সে রক্তাক্ত ছিল, অথচ হাসপাতালে আনার পরে জানা যায় তার শরীরে কোনো জখম নেই। পুলিশ লিয়ের হাতে রক্তমাখা ছুরি পেয়েছে। ধারণা মতো সুইনের পিঠের যেখানে আঘাত করার কথা সেখানে কোনো ক্ষত নেই, শুধুমাত্র কাটার দাগ আছে, যেগুলো দেখে মনে হচ্ছে এগুলো অনেক পুরনো কাটার দাগ। কিছুক্ষণ পরে সুইনের জ্ঞান ফিরলে কিম তাকে জিজ্ঞাসাবাদ করলে সুইন জানায় লোকটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করে। তার শরীরে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এরপরে সে জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু সুইনের শরীরে ক্ষত ছিল না, তাই তার সব কথা ওরা বিশ্বাস করতে পারছিল না। তাছাড়া সুইনের পাশেই লিয়ের মৃতদেহ পড়েছিল। তাকে কে খুন করলো পুলিশ এই হিসেবেও মেলাতে পারছিল না। কিম সুইনকে প্রোটেক্ট করতে চাইছিল,
তাই বাকি অফিসারদের বের করে দিয়ে সে একা সুইনের সাথে কথা বলে। কিম সুইনকে জিজ্ঞেস করে সে শিওর হচ্ছে কিভাবে যে তাকে ছুরি দিয়ে মারা হয়েছিল। হতে পারে এটা তার ভ্রম, তার কল্পনা। সুইন বলে লোকটা ছুরি মারার সময়ে তার এইরকম ফিল হচ্ছিল যেমনটা তার বাবা তাকে টর্চারের সময় হতো। সুইনকে ছোটবেলায় তার বাবা গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দিত, মেরে হাড় ভেঙে দিত। তাই একবার বাধ্য হয়ে সে পুলিশে কমপ্লেন করে। তখন তার বয়স মাত্র 10 বছর ছিল। সুইনকে কিমই তার বাবার হাত থেকে রক্ষা করেছিল, এই জন্য সে কিমের প্রতি এখনও কৃতজ্ঞ। তবে সুইন সব এক্সপ্লেন করার পরেও কিমের তার কথা বিশ্বাস হয় না। সে সুইনকে রেস্ট নিতে বলে এবং কিছু প্রয়োজন হলে তাকে জানাতে বলে চলে যায়। যাই হোক, এরপরে কয়েক মাস কেটে যায়। শহরে দুটো গ্যাংস্টার গ্রুপের মধ্যে ঝামেলা চলছিল। এর মধ্যে একটা বড় গ্যাংস্টার গ্রুপের লিডারের ওপরে বিপক্ষে মাংনানি গ্যাংয়ের কাঙ্গো নামের একজন অ্যাটাক করে, কিন্তু তাকে মারতে ব্যর্থ হয়ে সে পালিয়ে যায়। পরে সেফ জায়গায় গিয়ে পরিস্থিতি বোঝার জন্য কাঙ্গো একটা টেলিফোন বুথ থেকে নিজের নম্বরে আসা ভয়েস মেইলগুলো চেক করে। তার একজন গ্যাং মেম্বার তাকে অ্যালার্ট করেছে পুরো শহর তন্ন তন্ন করে তাকে খোঁজা হচ্ছে, তাই সে যেন কিছুদিনের জন্য গা ঢাকা দেয়। তো কাঙ্গো ফোন রেখে নিজের মোবাইলটাও ডাস্টবিনে ফেলে দেয়। এরপরে সে অন্য শহরে গিয়ে নিজের বড় বোন কিউনহির বাসায় ওঠে। তবে তার বোনকে কেমন যেন অদ্ভুত দেখাচ্ছিল। ছোট বোন জিনহির কাছে সে শুনেছিল কিউনহির ব্রেইন টিউমার হয়েছে, কিন্তু তাকে দেখে সুস্থই মনে হচ্ছিল। কাঙ্গো জিনহির কথা জিজ্ঞেস করলে কিউনহি জানায় জিনহি অনেক দূরে চলে গেছে, কোথায় গেছে সে জানে না। এই বলে সে সোজা নিজের রুমে চলে যায়। কাঙ্গো জিনহি ড্রয়ার খুলে দেখে তার মোবাইলটা ড্রয়ারেই আছে। এছাড়া জিনহি নিজের দোকান ছেড়ে কোথাও যাওয়ার মেয়ে না, তাই কাঙ্গোর সন্দেহ হয় জিনহির সাথে খারাপ কিছু ঘটেছে কিনা। এ সময় সে একটা চার্চের ইনভাইটেশন কার্ড দেখতে পায়। এটা দেখে এবার তার নিজের বোনের ওপরেই একটু সন্দেহ হয় এবং তার ওপরে নজর রাখার সিদ্ধান্ত নেয়। এদিকে সুইন এতদিন স্বাভাবিক জীবনযাপনই করছিল। ডিউটি শেষ করে সে বাসে করে বাড়ি ফিরছিল। তখন তার মাথায় হঠাৎ চিনচিনে ব্যথা শুরু হয় এবং একটা অদ্ভুত সাউন্ড শুনতে পায়। এ সময় একটা লোক বাসে ওঠে এবং সুইনের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। লোকটার উদ্দেশ্য খারাপ বুঝতে পেরে সুইন ভয়ে বাস থেকে নেমে যায়। অন্যদিকে একটা লোক একটি মেয়ের সাথে মজামস্তি করতে যাচ্ছিল। সে হোটেলে উঠতে চাইলে মেয়েটা বলে হোটেল না, সে তাকে নিজের বাড়িতে নিয়ে যাবে। তো মেয়েটার বাড়িতে গিয়ে সে একটু অবাক হয়। বাড়িটার ভগ্নদশা অবস্থা। এরকম একটা জায়গায় এরকম স্মার্ট সুন্দরী মেয়ে থাকে, এটা একদমই মানানসই না। তো মেয়েটা নিজের অ্যাপার্টমেন্টে ঢুকতেই ভেতর থেকে আরো কয়েকজন পুরুষ ও মহিলা বেরিয়ে আসে। তারা এই লোকটার সাথে কি করবে এই নিয়ে আলোচনা করছিল। কেউ হাত কেটে দিতে বলছিল, কেউ চেয়ারে বেঁধে রাখতে বলছিল। এসব শুনে লোকটা ঘাবড়ে যায় এবং কাউকে ফোন করার চেষ্টা করে। তখন তাকে এখানে নিয়ে আসা মেয়েটার মাথাটা তারা মাছের মতো হয়ে যায়। মানে এখানে যে কয়জন ছিল এরা সবাই প্যারাসাইটের হোস্ট। তবে সে লোকটাকে অ্যাটাক করার আগেই ভেতরে একটা স্মোক গ্রেনেড এসে পড়ে এবং ধোঁয়ায় তাদের মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। এই সুযোগে লোকটা বাইরে পালিয়ে যায় এবং একদল কমান্ডো ঢুকে প্যারাসাইটগুলোকে গুলি করে মেরে ফেলে। তবে একটা প্যারাসাইট বাইরে পালিয়ে যায়। পালানোর সময় সে একটা সিগন্যাল পায় এবং একটা গাড়ির দরজা ভেঙে দেখে ভেতরে তার মতো আরেকটা প্যারাসাইটকে বেঁধে রাখা হয়েছে। এই সময় আড়াল থেকে ক্যাপ্টেন চই জুন কিয়ং বেরিয়ে আসে এবং প্যারাসাইটের ওপরে অ্যাটাক করে। তবে সেটা ওখান থেকে পালিয়ে যায়। বাকি সহকর্মীরা ফিরলে চই বলে সে ওটাকে জীবন্ত ধরতে চেয়েছিল, কারণ তাদের আরো হান্টিং ডগ প্রয়োজন। মানে সে বোঝাচ্ছিল এই প্যারাসাইটগুলোর আশেপাশে কোনো প্যারাসাইট থাকলে তারা সিগন্যাল পায়। এই জন্য তারা জীবন্ত প্যারাসাইট ধরতে পারলে তাদের মাধ্যমে ফাঁদ পেতে অন্যদেরও ধরতে পারবে। যাই হোক, এবার তারা অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে চেক করতে যায় এবং একটা রুমে ঢুকে দেখে সেখানে মানুষের হাত পা কেটে প্রিজার্ভ করে রাখা হয়েছে। সেখানে চই একটা লোগো দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে এই প্যারাসাইটগুলো নিজেদের নিয়ে একটা সংগঠন খুলেছে যাতে তারা একত্রিত হয়ে মানুষের বিরুদ্ধে লড়াই করতে পারে। এদিকে সুইন খুব সাবধানতার সাথে বাড়ি ফিরছিল। তখন সে বাসের ভেতরের লোকটাকে আবারও দেখতে পায়। সে পালানোর জন্য দৌড় দিলে লোকটাও তাকে তাড়া করে, তবে সে পালানোর সুযোগ পায় না। আরেক সাইড থেকে কাঙ্গোর বোন কিউনি এসে তার পথ আটকে দাঁড়ায়। এবার দুজনে মিলে সুইনকে বলে মানুষ হবার ড্রামা তো ভালোই করছো, কিন্তু তুমি তো মানুষ না, তুমি তো আমাদের মতোই, তবে তুমি একটু ডিফারেন্ট। সুইন তাদের কথা বুঝতে পারছিল না। সে কিমকে ফোন দেওয়ার চেষ্টা করলে দুজনেই তাদের প্যারাসাইটিক রূপ ধারণ করে এবং তাদের মাথার ভেতর থেকে সুরের মতো বেরিয়ে আসে। তারা সুইনের ওপরে অ্যাটাক করলে এবার সুইনের মাথা থেকেও সুরের মতো বেরিয়ে আসে এবং তার ভেতরের প্যারাসাইটের আত্মাটা জেগে উঠে বলে হ্যাঁ আমিও তোমাদের মতোই একজন। এবার ওরা দুজনে শান্ত হয় এবং সুইনকে বলে তুমিও যেহেতু আমাদের মতোই, তাই চাইলে তুমিও আমাদের সংগঠনে যোগ দিতে পারো।
এই বলে তারা সুইনকেও চার্চের একটা ইনভাইটেশন কার্ড দিয়ে চলে যায়। কাঙও অবশ্য বোনকে ফলো করে সেখানে চলে এসেছিল। সে আড়াল থেকে এই তিনজনের আসল রূপ দেখে ফেলে। ওরা দুজনে চলে গেলে কাঙও নীরবে চলে যাচ্ছিল, কিন্তু একটা বোতলের ওপরে পা পড়ে শব্দ হওয়ায় সে সুইনের নজরে পড়ে যায়। সুইন তাকে অ্যাটাক করে বলে, তোমাকে বাঁচিয়ে রাখলে তুমি আমাদের কথা মানুষকে জানিয়ে দেবে এবং আমরা বিপদে পড়ব। কাঙও জানায় সে এখানে তার বোনকে ফলো করে এসেছিল। তার বোনও প্যারাসাইটের হোস্ট। এটা শুনে সুইন তার আইডি চেক করে এবং ছেড়ে দিয়ে বলে, যদি কাঙও কাউকে কিছু জানায় তাহলে সে তাকে মেরে ফেলবে। এরপরে সুইন সেন্সলেস হয়ে যায়। সুইনের জ্ঞান ফিরলে সে দেখে কাঙও তার সামনে বসে আছে, তবে সুইনের একটু আগের ঘটনা কিছুই মনে নেই। কাঙও সুইনকে তার আসল পরিচয়টা জানিয়ে এক্সপ্লেন করে, তোমার ভেতরে একটা মনস্টার বাসা বেঁধেছে, তবে সেটা এখনও তোমার মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিতে পারেনি বলে তুমি ওদের মতো পুরোপুরি মনস্টার হয়ে যাওনি। তাই বলা চলে তুমি অর্ধেক মনস্টার এবং অর্ধেক মানুষ। আরেকটা ব্যাপার হলো, কোনো মানুষের আশেপাশে গেলে যদি তোমার মাথায় চিনচিনে ব্যথা শুরু হয় তবে তুমি ওদের কাছ থেকে দূরে দূরে থাকবে। এই বলে কাঙও সুইনকে সতর্ক করে দেয় এবং চার্চের ইনভিটেশন কার্ডটা নিয়ে চলে যায়। সুইন বাড়ি ফিরে নিজের ডায়েরিতে লেখে, আমার শরীরের ভেতরে সত্যি কি অন্য কেউ আছে? এইটুকু লিখে সে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। তার চোখটা প্রায় লেগে এসেছিল। মিনিট 5 পরে সে আবারও চমকে জেগে ওঠে এবং ডায়েরি চেক করে দেখে কেউ তার প্রশ্নের উত্তর লিখে রেখেছে। ওই ছেলেটা তখন যা বলেছে সব সত্যি। তোমার আমাদের ব্যাপারে অনেক কিছু জানা বাকি, তাই যা কিছু জানতে চাও সেগুলো লিখে প্রশ্ন করতে পারো। এটা দেখে সুইন অবাক হয়ে যায়। সে আবারও ডায়েরিতে লেখে, তুমি কে, তুমি কি জিনিস? প্রশ্নটা করেই সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সে দেখে তার ডায়েরিটা লেখায় ভরে গেছে। এদিকে নামেল পুলিশ স্টেশনে স্পেশাল টাস্ক ফোর্সের ইউনিট এসে ঘাঁটি গাড়ে। ক্যাপ্টেন কিম সহ সব স্টাফ ভেতরে ঢোকার সময়ে প্রত্যেকের শরীর স্ক্যান করা হয় এবং ভেতরে একটা কনফারেন্সের আয়োজন করা হয়। সেখানে চইও উপস্থিত ছিল। সে নিজের পরিচয় জানিয়ে বলে সে প্যারাসাইট স্পেশাল ফোর্সের গ্রে ইউনিটের লিডার। সে স্টাফদের জানায় তাদের শরীর স্ক্যান করা হয়েছে এটা জানতে যে তাদের ভেতরে কেউ প্যারাসাইট কিনা। স্টাফেরা কেউ প্যারাসাইটের ব্যাপারে জানতো না, তাই একজন জিজ্ঞেস করে এখন থেকে প্রতিদিনই তাদের শরীর স্ক্যান করা হবে কিনা। চই জানায় তাদের আর স্ক্যান করার প্রয়োজন নেই, কারণ প্যারাসাইটগুলো একই সাথে পৃথিবীতে এসেছিল আর সেগুলো নিজেদের হোস্ট খুঁজে নিয়েছে, তাই নতুন কেউ ইনফেক্টেড হবার চান্স নেই। চইর কথা কেউ বুঝতে পারছিল না, তাই চই সেদিনের স্টেডিয়ামের পার্টির ফুটেজ দেখিয়ে বলে সেদিন স্টেডিয়ামে অনেক হতাহত ঘটেছিল, কিন্তু কেউই কারণ জানতে পারেনি, কারণ তারা ফুটেজটা সরিয়ে নিয়েছিল। সেই ফুটেজে প্যারাসাইটটাকে দেখা যাচ্ছিল। প্রমাণ দিতে চই তার সামনে রাখা একটা লাশের কাপড় সরিয়ে বলে এটাই সেই প্যারাসাইট। সেটার রূপ দেখে সবাই আঁতকে ওঠে। চই জানায় কয়েক মাস আগে কোরিয়া সহ অনেক জায়গায় একসাথে অনেকগুলো প্যারাসাইটের লার্ভা আসে। এই লার্ভাগুলো হোস্টের শরীরে নাক এবং কানের ভেতর দিয়ে ঢুকে তাদের মস্তিষ্ককে খেয়ে নেয়। এরপরে তাদের শরীরের দখল নেয়। তারপরে তারা অন্য মানুষদের খেতে শুরু করে। এদের আরেকটা বৈশিষ্ট্য হলো এগুলো যে কোনো আকৃতি নিতে পারে, এমনকি নিজেদের মাথার গঠন তরবারির মতো ধারালো করে ফেলতে পারে। তাছাড়া এগুলো বুদ্ধিমত্তা সম্পন্ন প্রাণী। এই ভয়ঙ্কর প্রাণীগুলো মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষকে শিকার করছে, তাই তারা একটা গ্রে ইউনিট বানিয়ে এদেরকে ধ্বংস করছে। জনমতে যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে এই জন্য তারা খুব সিক্রেটলি কাজগুলো করছে। সে প্যারাসাইটকে মারার টেকনিকও শিখিয়ে দেয়। এই প্যারাসাইটগুলো মানুষের শরীর ছাড়া সার্ভাইভ করতে পারে না, তাই এগুলোকে মারতে হোস্টের হাড় বরাবর গুলি করতে হবে। এই জন্য তাদের শটগান ইউজ করতে হবে। এখন আরেকটা প্রশ্ন হলো তারা প্যারাসাইট চিনবে কিভাবে? সব জায়গায় তো আর এক্সরে মেশিন নিয়ে চলাফেরা করা সম্ভব না। চই জানায় প্যারাসাইট সিঙ্গেল সেল মাছ দিয়ে তৈরি। এগুলোকে কেটে ফেললেও সেটা আরও কিছুক্ষণ বাঁচে, তবে এদের ছোট ছোট টুকরো করলে এগুলোর বুদ্ধিমত্তা কমে যায় এবং আগের অবস্থায় ফিরে যেতে সমস্যা হয়। তাই তারা যদি সন্দেহজনক কোনো মানুষের চুল ছিঁড়ে তাহলে তাদের মাথাটা নিচের দিকে কিছু সময়ের জন্য ঝুঁকে যাবে। এতে বোঝা যাবে সে প্যারাসাইট কিনা। এরপরে চই জানায় তারা প্যারাসাইট নিয়ে অনেক গবেষণা করেছে আর এই কাজে হেল্প করেছে স্বয়ং একটা প্যারাসাইটই। এরপরে সে একটা প্যারাসাইটকে হাজির করে যেটার মাধ্যমে সে আগের বার প্যারাসাইটদের ধরেছিল। চই জানায় এই প্যারাসাইটের হোস্ট স্বয়ং তার স্বামী। প্যারাসাইট তার স্বামীর ওপরে ভর করেছে, তবে সে কারো ক্ষতি করতে পারবে না, কারণ তার মাথায় একটা বিশেষ হেলমেট পরানো আছে। এই হেলমেট থেকে এক ধরনের কেমিক্যাল বের হয়
যা প্যারাসাইটকে অবশ করে দেয়। যদি এই প্যারাসাইট উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করে তবে অটোমেটিক কেমিক্যাল বেরিয়ে তাকে দুর্বল করে দেবে। চই জানায় সে এই প্যারাসাইটকে এই জন্যই বাঁচিয়ে রেখেছে যাতে এর মাধ্যমে অন্যদের ধরা যায়, কারণ প্যারাসাইটগুলো একে অপরের কাছাকাছি গেলে তাদের মধ্যে এক ধরনের সিগন্যাল ট্রান্সমিশন হয় যেটার মাধ্যমে তাদের খুঁজে পাওয়া সহজ হয়। আর এটার মাধ্যমে তারা জানতে পেরেছে প্যারাসাইটের সবচেয়ে বেশি উপস্থিতি নামিল পুলিশ স্টেশনের আশেপাশেই রয়েছে, এই জন্যই তারা এখানে এসেছে। যাই হোক, এদিকে সুইন ডিউটিতে যাবার পথে ডায়েরিটা পড়তে শুরু করে। তার ভেতরের প্যারাসাইটটা লিখেছে, আমি লার্ভা অবস্থায় দুনিয়ায় এসে প্রথমেই তোমাকে পেয়েছিলাম, তাই আমি তোমার ভেতরে ঢুকে পড়ি। আমার প্রথমেই তোমার মস্তিষ্ককে খাওয়া উচিত ছিল, কিন্তু তোমার শরীরে অনেক ক্ষত ছিল, তাই ক্ষতগুলো সারানোর জন্য তোমার শরীরের সাথে সিঙ্ক্রোনাইজ করার চেষ্টা করি। এতে তোমার ক্ষত সারিয়ে তুললেও তোমার মস্তিষ্ক আমি দখল নিতে পারিনি। তোমার ভেতরে থাকতে থাকতে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, আমি দিনে শুধুমাত্র 15 মিনিটের জন্য তোমার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারবো। তাই এই 15 মিনিটে আমি তোমার এবং আমার লাইফকে টিকিয়ে রাখার চেষ্টা করছি। গতরাতে তুমি যাদের দেখেছো ওরাও প্যারাসাইট। ওরা যদি জানতে পারে তুমি পুরোপুরি প্যারাসাইট না তাহলে ওরা তোমাকে মেরে ফেলবে, তাই ওদের থেকে সবসময় দূরে থাকবে। তুমি এবং আমি বেঁচে থাকতে হলে আমাদের একে অপরকে জানাটা জরুরি। তুমি যাতে আমাকে আরো ভালো করে জানতে পারো এই জন্য তোমার মোবাইলে একটা ভিডিও রেকর্ড করে রেখেছি। সুইন তার মোবাইল চেক করে দেখতে পায় তার মাথা থেকে কিভাবে প্যারাসাইট নিজের শরীরকে বের করছে। এটা দেখে সে খুবই আশ্চর্য হয়ে যায় এবং বাস থেকে নেমে একটা বেঞ্চে বসে চিৎকার করে কাঁদতে শুরু করে। তবে নিজেকে সামলে নিয়ে সুইন আবারও স্বাভাবিকভাবে জীবন কাটাতে শুরু করে। একদিন সুইন ডিউটি করছিল, এই সময় কিম তার সাথে দেখা করতে আসে। সুইনের অলৌকিকভাবে বেঁচে যাওয়া এবং একই জায়গায় লিয়ের লাশ পাওয়ার কারণে কিমের সন্দেহ হচ্ছিল সুইনের ভেতরেও প্যারাসাইট ঢুকেছে কিনা। তাই কথা বলার এক ফাঁকে কিম বলে, এ কি তোমার চুল পেকে গেছে। এই অজুহাত দেখিয়ে কিম সুইনের একটা চুল ছিঁড়ে নেয় এবং পর্যবেক্ষণ করতে থাকে সুইনের ভেতরে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। তবে প্যারাসাইট যেহেতু সুইনের উপরে পুরোপুরি কন্ট্রোল নিতে পারেনি তাই চুল ছেঁড়ার পরেও তার ভেতরে কোনো পরিবর্তন দেখা যায় না। এতে কিম আশ্বস্ত হয় সুইন ঠিক আছে। সুইন অবশ্য কিমের উদ্দেশ্য বুঝতে পারেনি। তারা কথা বলছিল, এ সময় সুইনের মাথায় চিনচিনে ব্যথা শুরু হয়। সে খেয়াল করে দেখে একটা ছেলে পথ দিয়ে যাবার সময়ে হঠাৎ থেমে তার দিকে তাকিয়ে আছে। সুইন বুঝতে পারে ওই ছেলেটার ভেতরেও প্যারাসাইট আছে। দুজনকে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখে কিম জিজ্ঞেস করে তারা পরিচিত কিনা। সুইন জানায় সে ওই ছেলেটাকে চেনে না। ছেলেটাও কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপরে সুইনকে সাবধানে থাকতে বলে কিম তাকে একটা চাবির রিং গিফট দিয়ে চলে যায়। রাতে সুইন ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল, তখন কিয়নহি এবং তার সঙ্গী সুইনের পথ আটকে দাঁড়ায়। তারা সুইনকে বলে চার্চের যাজক তার সাথে দেখা করতে চায়। এই বলে তারা সুইনকে গাড়িতে তুলে নিয়ে জঙ্গলের ভেতরে একটা চার্চে চলে যায়। সেখানে আরো অনেক মানুষ ছিল যাদের শরীরে প্যারাসাইট বাসা বেঁধেছে। যাজক সবার উদ্দেশ্যে একটা ভিডিও ফুটেজ দেখায়। ভিডিওতে সেদিন গ্রে ইউনিটের আক্রমণ থেকে পালিয়ে যাওয়া প্যারাসাইটটা জানাচ্ছিল ডিটেকটিভ চই জুন কিয়ং প্যারাসাইটদের ধরে ধরে মেরে ফেলছে। সে তাদের প্রজাতির একজনকে আটকে রেখে তাকে টোপ হিসেবে ইউজ করছে। ভিডিও দেখানো শেষ হলে যাজক বলে তারা এই পৃথিবীতে বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে, আর সেটা হলো মানুষের মস্তিষ্ক দখল করে তাদের খেয়ে ফেলা। কিন্তু তারা মানুষকে নিয়ে গবেষণা করার আগেই মানুষ তাদেরকে নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। এমনকি মানুষ তাদের দুর্বলতা খুঁজে নিয়ে তাদের শহরেও চলে এসেছে। তাই মানুষের সাথে যুদ্ধ করতে হলে তাদের নিজেদের কমিউনিটি বাড়িয়ে তুলতে হবে। সবাই একত্রিত হতে পারলে তবেই তারা মানুষকে হারাতে পারবে। সুইন যাজকের কথা শুনছিল এবং তাদের প্ল্যান দেখে আতঙ্কে শিউরে উঠছিল। এদিকে কাংও বোনকে ফলো করে চার্চেও চলে এসেছিল। সে চার্চের পাশে একটা গোডাউনে ঢুকে পড়ে। সেখানে ঢুকেই সে তাজ্জব হয়ে যায়। সেখানে অসংখ্য মানুষের লাশ পলিথিনে মুড়িয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এ সময় গোডাউনে একটা প্যারাসাইট চলে আসে, তাই কাংও লুকিয়ে পড়ে। প্যারাসাইটটাও মানুষের অস্তিত্ব বুঝতে পেরে তার লেজের মতো মাথাটা বের করে খুঁজে বেড়াতে থাকে। কাংও সাবধানে তার নজর এড়িয়ে লুকিয়ে বেড়াচ্ছিল। এ সময় তার একটা লাশের দিকে নজর পড়ে, আর এই লাশটা স্বয়ং তার ছোট বোন জিনহির। বোনের লাশ দেখে কাংও কাঁদতে শুরু করে। এ সময় আর সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে প্যারাসাইটের ওপরে অ্যাটাক করে। তবে প্যারাসাইটটা ফাইট ব্যাক করলে সে গোডাউন থেকে পালানোর জন্য দৌড় দেয়। চিৎকার শুনে যাজক বুঝে যায় এখানে মানুষ ঢুকে পড়েছে, তাই সে মানুষটাকে খুঁজে বের করে তাকে মেরে ফেলতে নির্দেশ দেয়। কাংও জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ে পালাচ্ছিল।
তখন সে তার প্রতিদ্বন্দ্বী ইয়ংদংপো গ্যাংয়ের লোকদের সামনে পড়ে যায়। তারা কাঙোকে মারার জন্য ধরে ফেলে। এই সময় কয়েকজন প্যারাসাইটও সেখানে চলে আসে। তারা এতগুলো মানুষকে এখানে দেখে তাদের ওপরে অ্যাটাক করে মেরে ফেলতে শুরু করে। এই সুযোগে কাঙো সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় সে সুইনের সাথে ধাক্কা খায়। সুইনও পালানোর চেষ্টা করছিল। কাঙো বলে জঙ্গলের বাইরে গ্যাস স্টেশনে তার বন্ধু কিউমিন অপেক্ষা করছে, তাই তারা দুজনে বাইরে পালিয়ে গ্যাস স্টেশনে চলে আসে। সেখানে কাঙোর বন্ধু কিউমিনও ছিল। তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়। তবে একজন প্যারাসাইট কাঙোকে তাড়া করতে শুরু করে। অদ্ভুত ব্যাপার হলো এই প্যারাসাইটগুলো ডানা মেলে পাখিদের মতো উঠতেও পারত। গাড়িতে পালানোর সময় কাঙো সুইনকে পুলিশে ফোন করতে বলে, কিন্তু কিউমিন এতে বাধা দিচ্ছিল। কাঙোর খেয়াল হয় ইয়ংদংপো গ্যাংয়ের পক্ষে তার লোকেশন জানা সম্ভব না। অবশ্যই তাদেরকে কেউ তার লোকেশন জানিয়েছে, আর একমাত্র কিউমিন ছাড়া আর কেউ তার লোকেশন জানতো না। কিউমিন বুঝে যায় কাঙো তার সত্যিটা জেনে গিয়েছে, তাই সে ছুরি দিয়ে কাঙোর ওপরে অ্যাটাক করে। দুজনে হাতাহাতি করছিল। এ সময় তাদের গাড়ির ওপরে প্যারাসাইটটা ল্যান্ড করে। তখন নিজেদের বাঁচাতে সুইনের ভেতরের প্যারাসাইটের আত্মাটা জেগে ওঠে এবং ফাইট করতে শুরু করে। তারা দুজনে গাড়ি থেকে লাফিয়ে পড়ে এবং কাঙোর গাড়িটা কিছু দূর গিয়ে ধাক্কা খেয়ে থেমে যায়। তবে তার গাড়িটা একদম খাদের কিনারায় আটকে ছিল। সামান্যতেই সেটা নিচে পড়ে যেতে পারে। কিউমিন সেন্সলেস হয়ে গিয়েছিল। কাঙো তার জ্ঞান ফিরিয়ে তাকে জিজ্ঞেস করে সে বের হতে পারবে কিনা। কিউমিন বিব্রত হয়ে বলে কাঙোকে ইয়ংদংপো গ্যাংয়ের লোকেরা মারতে আসেনি, বরং ওরা কাঙোর গ্যাংয়েরই লোক ছিল। কাঙোকে মেরে ফেলার জন্য ওদেরকে কাঙোর বস জংদো পাঠিয়েছিল। এটা শুনে কাঙো শকড হয়ে যায়। ইয়ংদংপো গ্যাংয়ের সাথে শান্তি চুক্তির জন্য জংদো কাঙোকে বিক্রি করে দিয়েছে। কথাটা বলেই কিউমিন মারা যায়। সব শুনে কাঙো প্রচণ্ড হতাশ হয়ে যায়। এ সময় তার গাড়িটা স্লিপ করে। সে কোনো রকমে গাড়ির এক কোনায় ধরে ঝুলে থাকে। এদিকে সুইন প্যারাসাইটটার সাথে ফাইট করছিল। প্যারাসাইটটা বুঝতে পারে সুইন পুরোপুরি তাদের প্রজাতি না, তাই সে যাজককে এটা জানানোর জন্য উড়ে যাচ্ছিল। তবে সুইনের মাথা থেকে বেরোনো সুরটা তাকে টেনে ধরে রাস্তার ওপরে আছাড় মারে। এতে প্যারাসাইটটা মারা যায়। স্বাভাবিক হয়ে সুইন খেয়াল করে কাঙো বিপদে আছে, তাই সে এগিয়ে যায়। এ সময় গাড়ি সহ কাঙো নিচে পড়ে যাচ্ছিল। তবে সুইন নিজের সুরের সাহায্যে তাকে বাঁচিয়ে নেয়। এদিকে ক্যাপ্টেন চোই এই শহরে হওয়া অদ্ভুত কেসগুলোর ফাইল চেক করছিল। সে তখন সুইনের কেসের ফাইলটা দেখতে পায়। এটা দেখে সে বুঝে যায় সুইনও একজন প্যারাসাইট। ক্যাপ্টেন চোয়ের এই প্যারাসাইটগুলোর ওপরে ব্যক্তিগত আক্রোশ আছে, কারণ এই প্যারাসাইটগুলো যেদিন পৃথিবীতে আসে সেদিন সেও এই নৃশংসতার শিকার হয়েছিল। চোই এবং তার হাজবেন্ড একটা শপিং মলে গিয়েছিল। শপিং শেষ হয়ে বের হবার সময়ে চোই খেয়াল করে সে রিসিপ্ট আনতে ভুলে গেছে, তাই চোই রিসিপ্ট আনতে ভেতরে যায়। তার হাজবেন্ড তখন গাড়ির কাছেই দাঁড়িয়েছিল। এ সময় একটা প্যারাসাইটের লার্ভা গাড়ির ওপরে এসে পড়ে এবং সেটা তার স্বামীর নাকের ভেতরে ঢুকে মস্তিষ্ক কবজা করে নেয়। এরপরে সেটা শপিং মলে ঢুকে তাণ্ডব শুরু করে। চোই তার হাজবেন্ডকে সামলাতে গেলে সে চোইকেও আঘাত করে। এতে চোইয়ের একটা কান কেটে পড়ে যায়। চোই বুঝতে পারে এই লোকটা এখন তার আর স্বামী না। সে একটা অ্যাসিডের কন্টেইনার তার ওপরে ছুঁড়ে মারে। এরপরে তাকে ধাক্কা মেরে একটা রুমে বন্দি করে নেয়। সেই সব দুর্বিষহ স্মৃতিগুলো মনে করে চোই আজও আটকে ওঠে। এদিকে কাঙো সুইনকে বলে তাদের চার্চের ঘটনাটা পুলিশকে জানানো উচিত, তবে তারা নিজেদের পরিচয় পুলিশকে জানাবে না। তারা পরিচয় গোপন রেখে পুলিশকে ফোন করবে। সুইন বলে তার পরিচিত একজন পুলিশ অফিসার আছে যে তাকে ছোটবেলায় তার পাষণ্ড বাবার হাত থেকে বাঁচিয়েছিল। তো দুজনে মিস্টার কিমকে ফোন করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি কাঙো সুইনের ভেতরে প্যারাসাইটকে সম্বোধনের জন্য তার একটা নাম দিয়ে বলে তাকে এখন থেকে মিস হাইডি বলে ডাকা হবে। দর্শক, গল্পের বাকি অংশতে আমরাও সুইনের ভেতরের প্যারাসাইটকে হাইডি বলেই সম্বোধন করব। যাই হোক, এরপরে দুজনে মিলে কিমকে সেজিন চার্চের ব্যাপারে জানিয়ে দেয় যে সেখানে অনেক প্যারাসাইট আত্মগোপনে আছে। খবর পেয়ে কিম চোইকে এই ব্যাপারে জানাতে যাচ্ছিল। তার আগে চোই তার কাছে এসে সুইনের ব্যাপারে জিজ্ঞেস করে। কিম তাকে বোঝায় সুইন স্বাভাবিক মানুষ। সে সুইনের চুল ছিঁড়ে দেখেছে, তার ভেতরে কোনো পরিবর্তন হয়নি। যদিও চোই কিমের কথাকে বিশ্বাস করে না। সে ভাবে দুজনের খাতিরের কারণে কিম সুইনকে বাঁচাতে চাইছে। কিম এ সময় সেজিন চার্চের কথাটা চোইকে জানায়। চোই প্রথমে বিশ্বাস করে না,
তখন আরেকজন চইকে সেজিন চার্চের একটা ইনভাইটেশন কার্ডের ফটো দেখায়। এটা দেখে চই আশ্বস্ত হয় কিমের ইনফরমেশন সত্যি, তাই তারা তখনই ফোর্স নিয়ে চার্চে চলে যায়। প্রথমে তারা ড্রোন পাঠিয়ে জায়গাটা চেক করে, তবে অস্বাভাবিক কিছু দেখা যায় না। আবার তাদের হান্টিং ডগও তাদের প্যারাসাইটের ব্যাপারে কোনো সিগন্যাল দিচ্ছিল না। তবুও তারা রিস্ক নিয়ে ভেতরে ঢুকে পড়ে। সেখানে কোনো প্যারাসাইটকে না পেলেও গোডাউনে মানুষের লাশগুলো পেয়ে যায়। চার্চের ভেতরে সার্চ করার সময়ে কিম দরজার কোনায় একটা চাবির রিং পেয়ে যায়। ঠিক এই চাবির রিংটাই সে গতদিনে সুইনকে দিয়েছিল। এটা এখানে পড়ে আছে মানে সুইন অবশ্যই এখানে এসেছিল। কিম কাউকে কিছু না বলে সেটা পকেটে ঢুকিয়ে নেয়। তবে চই দূর থেকে কিমকে পকেটে কিছু একটা ঢোকাতে দেখে ফেলে। সে এই ব্যাপারে জিজ্ঞেস করলে কিম কথাটা এড়িয়ে যায়। এতে চইয়ের কিমের ওপরে সন্দেহ বেড়ে যায়। বুড়োতে ফিরে তারা চার্চের ব্যাপারে আলোচনা শুরু করে। এই চার্চের যাজকের নাম কোয়ান হিউকজু। 15 বছর আগে সে চার্চটা চালু করেছিল, তবে কয়েক সপ্তাহ ধরে সে নিখোঁজ। তারা ধারণা করে এই যাজকও তাহলে প্যারাসাইট হয়ে গেছে। তো চার্চ থেকে তারা কোনো এভিডেন্স পায়নি। তারা যাবার আগেই হয়তো প্যারাসাইটেরা ইনফরমেশন পেয়ে গিয়েছিল, তাই তারা সব এভিডেন্স মুছে দিয়ে পালিয়ে গেছে। তার মানে ইনফরমেশনটা তাদের ডিপার্টমেন্টের ভেতরে কেউ লিক করেছে। চই তাকে খুঁজে বের করার নির্দেশ দেয়। তবে এই ইনফরমেশনটা আসলে কিমের কলিগ উনসিওক লিক করেছিল। আলোচনা শেষ করে বুড়ো থেকে বেরিয়ে সে একটা চ্যাপেলে যায় যেখানে প্যারাসাইটগুলো লুকিয়ে ছিল। উনসিওক ঠিকঠাক সময় মতো তাদের অ্যালার্ট করে সেফ জায়গায় সরিয়ে দিয়েছিল। এই জন্য তারা উনসিওককে ধন্যবাদ জানায়। তারা উনসিওককে একটা তরবারি দেয় যেটার ধার হুবহু তাদের সুরের মতো। তারা এই তরবারি দিয়ে হান্টিং ডগটাকে মেরে ফেলতে বলে। যতক্ষণ হান্টিং ডগ চোয়ের কাছে থাকবে ততক্ষণ তারা কেউই নিরাপদ না। আর এই তরবারিটা যেহেতু তাদের সুরের আদলে তৈরি, তাই এটা দিয়ে হত্যা করলে পুলিশ ভাববে হান্টিং ডগটাকে কোনো প্যারাসাইটই মেরেছে। এদিকে কিম সুইনকে ফোন দিয়ে দেখা করতে চাইলে সুইন কাঙোর পারমিশন নিয়ে কিমকে একটা পার্কে আসতে বলে। কিম নিজের সার্ভিস রিভলভার নিয়ে বেরিয়ে পড়ে। কিম বের হবার সময়ে চই তাকে দেখতে পায় এবং সেও কিমকে ফলো করতে শুরু করে। পার্কে পৌঁছে কিম সুইনকে জিজ্ঞেস করে, সেদিন তোমাকে আমি যে চাবির রিংটা দিয়েছিলাম সেটা কোথায়? সুইন বলে রিংটা সে হারিয়ে ফেলেছে। তখন কিম পকেট থেকে রিংটা বের করে বলে, এটা আমি সেজিন চার্চে পেয়েছি। তুমি সেখানে কি করছিলে? কিম কাঙোকে উদ্দেশ্য করে সুইনকে জিজ্ঞেস করে সে কোনো বিপদে আছে কিনা। এ সময় পার্কের বাইরে চই পৌঁছে যায়। তখন তার সাথে হান্টিং ডগটা সিগন্যাল দেয় এখানে কোনো প্যারাসাইট আছে। আবার পার্কের ভেতর থেকে সুইনও একই সিগন্যাল পায়, তাই সে কিমকে এখান থেকে পালিয়ে যেতে বলে। কিম যেতে না চাইলে কাঙো সুইনকে নিয়ে চলে যেতে চাইলে কিম তাকে চেপে ধরে। ততক্ষণে শটগান নিয়ে চইও সেখানে চলে এসেছে, তাই কাঙো কিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সুইনকে নিয়ে পালিয়ে পার্কের গ্যালারিতে ঢুকে পড়ে। ততক্ষণে ফোর্সের বাকিরাও পার্কের ভেতরে এসে চারিদিক থেকে ঘিরে ফেলে। চইও গ্যালারির ভেতরে ঢুকে সুইনকে খুঁজছিল। এ সময় সুইনের ভেতরে হাইডি জেগে ওঠে। সে কাঙোকে বলে তুমি বাইরে পালিয়ে যাও, আমি একে সামলে আসছি। তাই কাঙো বাইরে পালিয়ে আসার পরে দেখতে পায় কমান্ডোরা ভেতরে চলে যাবার পরে সেখানে হান্টিং ডগ একা ছিল। এই সুযোগে উনসিওক তাকে মেরে ফেলে। উনসিওক হান্টিং ডগকে খুন করছে, এটা দেখে সে অবাক হয়ে যায়। এদিকে হাইডি চইকে আঘাত করে পালিয়ে যাচ্ছিল, কিন্তু কমান্ডোরা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। ফলে হাইডি এবার সুইনের ভেতরে আত্মগোপনে চলে যায় এবং সুইন সেন্সলেস হয়ে যায়। এই সময় চইয়ের কাছে থাকা সেন্সরটা বিপ করতে শুরু করলে সে বাইরে ছুটে গিয়ে দেখে হান্টিং ডগকে কেউ মেরে ফেলেছে। ক্ষত দেখে সে ধারণা করে হয়তো কোনো প্যারাসাইটই তাকে হত্যা করেছে। যেহেতু হান্টিং ডগটা মানে এই প্যারাসাইটটা তার হাজবেন্ডের দেহে ছিল, তাই সে মরার সাথে সাথে হোস্টও মরে গেছে। হাজবেন্ডের মৃত্যুতে চই বেশ শোকার্ত হয়ে পড়ে এবং সে সুইনের ওপরে আরও ক্ষিপ্ত হয়ে যায়। এই জন্য সে হান্টিং ডগের হেলমেটটা নিয়ে সুইনকে পরিয়ে দেয়। কিম সুইনকে প্রোটেক্ট করার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। চই সুইনকে বন্দি বানিয়ে নেয়। এরপরে তারা হেড অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স করে। তারা সুইনের ডিটেলস তাদেরকে দেয় এবং প্যারাসাইটের ব্যাপারে আপডেট জানায়। কিম প্রতিবাদ করে বলে সুইন কোনো প্যারাসাইট না, সে একজন মানুষ। আর সে প্রমাণ হিসেবে বলে সুইনকে এখানে আনার পরে তার এক্স-রে সিটি স্ক্যান করে দেখা হয়েছে, তার সবকিছু স্বাভাবিকই আছে, তার প্যারাসাইট হবার কোনো প্রমাণই পাওয়া যায়নি। কিন্তু চই বাধা দিয়ে বলে সে নিজের চোখে দেখেছে সুইন প্যারাসাইট হতে পারে, এটা প্যারাসাইটের নতুন কোনো ভেরিয়েন্ট। এই নিয়ে দুজনের ভেতরে বেশ তর্কাতর্কি শুরু হয়।
তবে হেড অফিসের কর্মকর্তারা আরও গবেষণার জন্য সুইনকে হেড অফিসে নিয়ে যাবার নির্দেশ দেয়, আর এই কাজের দায়িত্ব চোইকে দেয়। চোই এবার কিমের দিকে তাকিয়ে একটা বিজেতার হাসি দেয়। কিম রাগে অস্থির হয়ে যায়। তার উপরে আবার উনসিউক কিমকে আরেকটু উস্কে দেয় যাতে সে সুইনকে নিয়ে যাওয়া আটকানোর জন্য কোনো পদক্ষেপ নেয়। এদিকে সুইনকে কড়া নিরাপত্তার ভেতরে রাখা হয়েছিল। ওই ঘটনার পর থেকে এখনও সুইনের জ্ঞান ফিরেনি। হঠাৎ সুইন নিজেকে কল্পনার জগতে আবিষ্কার করে। তার সামনে প্যারাসাইট হাইডি দাঁড়িয়েছিল। হাইডি জানায় সেদিনের ঘটনায় সুইনের হয়তো প্যানিক অ্যাটাক হতো এবং সে মারা যেত। এই জন্য সে সুইনকে বাঁচাতে তার মস্তিষ্ক কোমায় পাঠিয়ে দিয়েছে। সুইন হাইডির রূপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে, তবে হাইডি তাকে ভরসা দিয়ে বলে সে সুইনের কোনো ক্ষতি করবে না। এ সময় হাইডি সুইনের ছোটবেলার স্মৃতির একটা অংশ জাগিয়ে তোলে। এটা ওই দিন যেদিন সুইন তার বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিল। সুইনের মা আরেকজনের সাথে পালিয়ে যাবার পরে তার বাবা সব রাগ তার ওপরই ঝাড়ত, সময় অসময়ে মারধর করত। তাই সহ্য করতে না পেরে সুইন পুলিশে কমপ্লেন করে। কিন্তু তার বাবাকে ধরে নিয়ে যাবার সময়ে প্রতিবেশীরা সুইনের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সেই অপরাধী। বাবাকে ধরিয়ে দিয়ে সে মস্ত বড় অপরাধ করে ফেলেছে। এরপরে সুইনের তার মায়ের স্মৃতি মনে পড়ে। একদিন রাস্তায় হাঁটার সময়ে সুইনের তার মায়ের সাথে দেখা হয়েছিল। সুইনের মা তাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিল। মা সুইনকে আদর করার বদলে কিছু টাকা ধরিয়ে দিয়ে সেখান থেকে দূরে কোথাও চলে যেতে বলেছিল। সেদিনই সুইন অনুভব করেছিল এত বড় পৃথিবীতে সে কতটা অসহায়। হাইডি বলে সুইনের মা তাকে দেখলেই নিজের দুর্বিষহ অতীতের কথা মনে পড়ে যেত। তাই সে সুইনকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছিল। তবে এর জন্য সুইনের নিজেকে দোষী ভাবার কিছু নেই। কিন্তু সুইন এসব মানতে চাইছিল না। সে নিজের অতীতের জন্য শোকাহত হয়ে পড়ে। এদিকে কিম কাঙোর ব্যাপারে সব ডিটেলস কালেক্ট করে এবং তাকে ট্র্যাক করে ধরে ফেলে। সে কাঙোর কাছ থেকে সুইনের সত্যটা জানতে পারে। পাশাপাশি এটাও জানতে পারে তার সহকর্মী উনসিউকি হান্টিং ডগকে হত্যা করেছে। কিম কাঙোকে বলে আজকে সুইনকে হেড অফিসে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হবে, তাই যেভাবে হোক হেড অফিসে যাবার আগেই সুইনকে উদ্ধার করতে হবে। কাঙো কিমের কথায় রাজি হলে তারা একটা প্ল্যান বানায়। কিম কাঙোকে বুড়োতে পাঠায়। কিম তাকে বুঝিয়ে দেয় 2 তলায় একটা হল রুম আছে, সেটা টিম গ্রেড লকার রুম হিসেবে ইউজ করা হয়। কাঙোকে সেখানে গিয়ে একজন কমান্ডোকে ধরাশয়ী করে তার ড্রেস পরে নিতে হবে। এরপরে একটা রিমোট কন্ট্রোলার চুরি করতে হবে। এটা হাতাতে পারলেই সুইনকে উদ্ধার করা যাবে। কিমের কথা মতো কাঙো ভেতরে গিয়ে একজনকে ধরাশয়ী করে তার ড্রেস আপে সেই কন্টেইনারের ভেতরে যায় যেখানে সুইনকে রাখা হয়েছে। কিন্তু সে রিমোটটা নেবার আগেই চই চলে আসে এবং রিমোটটা সে নিজের কাছে রেখে দেয়। পাশাপাশি সে কাঙোকে কন্টেইনারের ভেতরে নজর রাখার নির্দেশ দেয়। এরপরে গাড়ি বহর নিয়ে বেরিয়ে যায়। এটা দেখে কিমও গাড়ি নিয়ে তাদের ফলো করতে বেরিয়ে পড়ে। তবে লাস্ট মুহূর্তে ওনসিউকও তার গাড়িতে উঠে পড়ে। যেহেতু কিম ওনসিউকের সত্যিটা জেনে গেছে, তাই তাকে দেখে সে একটু ঘাবড়ে যায়। তবে সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। চোয়ের গাড়িবহর একটা ব্রিজের ওপরে গিয়ে ট্রাফিকে থেমে যায়। সে বুঝতে পারে এখানে প্যারাসাইটেরা সুইনকে উদ্ধার করতে চলে এসেছে। তাই সে কমান্ডো বাহিনী নিয়ে ওদের সাথে ফাইট শুরু করে। ফাইটের এক পর্যায়ে চোই একটু আহত হয়ে সেন্সলেস হয়ে যায়। এই সুযোগে কাঙো তার কাছ থেকে রিমোটটা নিয়ে নেয়। তখনই চোয়ের জ্ঞান ফেরে এবং সে কাঙোকে অ্যাটাক করে। তবে আশপাশ থেকে প্যারাসাইটরা ক্রমাগত আক্রমণ করায় চোই বেশিক্ষণ কাঙোকে ধরে রাখতে পারে না। কাঙো ছাড়া পেয়ে দ্রুত কন্টেইনারে ঢুকে রিমোট দিয়ে সুইনের মাথার হেলমেটটা খুলে দেয়। এতে সুইনের জ্ঞানও ফিরে আসে। এরপরে কাঙো সুইনকে নিয়ে একটা গাড়িতে উঠে পালিয়ে যায়। কিম সুইনকে পালিয়ে যেতে দেখে একটু আশ্বস্ত হয়। তবে চোইও তাদেরকে তাড়া করতে শুরু করে। তাই কিমও তাদের পেছনে বেরিয়ে পড়ে। কিমের সাথে তখনও উনসিউক ছিল। তবে উনসিউক সোজা পথে না গিয়ে কিমকে নিয়ে অন্য সাইডে চলে যায়। এদিকে সুইন কিছু দূর গিয়ে সিগন্যাল পায় আশেপাশে কোনো প্যারাসাইট আছে। তার উপরে আবার সে কাঙোর কাছ থেকে মাত্রই শুনেছে ওনসিউক প্যারাসাইটদের হয়ে কাজ করছে। এটা শুনে সুইনের সন্দেহ হয় কিম বিপদে পড়েছে। তাই সেও গাড়ি থেকে নেমে সিগন্যালের দিকে দৌড়াতে শুরু করে। অন্যদিকে ওনসিউক কিমকে নিয়ে একটা জায়গায় এসে নামে। সে কিমকে প্যারাসাইটদের দলে যোগ দেবার অফার দেয়। এতে তাদের অর্থ সম্পদের কোনো অভাব থাকবে না। কিম তাকে বলে এই জন্যই তাহলে তুমি হান্টিং ডগকে মেরে ফেলেছ। কথাটা বলা মাত্রই সাইড থেকে প্যারাসাইটদের নেতৃত্ব দেওয়া যাজকটা বেরিয়ে আসে। কিম যাজককে গুলি চালায়
তখন যাজকের দেহ থেকে প্যারাসাইটটা বেরিয়ে আসে এবং মুহূর্তেই কিমের ধর থেকে মাথাটা আলাদা করে দিয়ে তাকে মেরে ফেলে। এরপরে প্যারাসাইটটা কিমের দেহের ভেতরে ঢুকে তার দেহটাকে হোস্ট বানিয়ে নেয়। এই সময় সুইনও সেখানে চলে আসে। সে এই দৃশ্য দেখে রাগে ক্ষোভে এবার হাইডির রূপ ধারণ করে এবং প্যারাসাইটটার সাথে ফাইট শুরু করে। তুমুল ফাইটের এক পর্যায়ে সেখানে কাংও চলে আসে এবং সুইন তার সাথে পালিয়ে যায়। এতে লিডার প্যারাসাইটটা বুঝতে পারে সুইনের ভেতরে থাকা প্যারাসাইটটা অনেক বেশি উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন। সে কাউকে মারতে না, বরং নিজে সার্ভাইভ করতে চায়। এই জন্য সে সুইনকে তাদের জন্য বিপজ্জনক মনে না করে তাকে যেতে দেয়। তাছাড়া কিমের দেহে ঢোকার পরে তার দেহের সাথে নিজেকে ব্যালেন্স করে নিতে প্যারাসাইটটার সময় লাগবে। এই জন্য সে আপাতত কোনো ঝামেলায় জড়াতে চাইছে না। এই ঘটনার পরে গ্রে টিম আবারও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কনফারেন্সে বসে। কর্মকর্তারা এসবের জন্য চোইয়ের স্বেচ্ছাচারিতাকে দায়ী করছিল। তার গর্তমির কারণেই সুইন পালিয়ে গেছে। আর অল্প কয়েকদিনের ভেতরে একটা ফেস্টিভ্যাল হতে চলেছে। এটা কোরিয়ানদের ঐতিহ্যবাহী ফেস্টিভ্যাল। তাছাড়া এটা তাদের শহরের ক্ষমতাসীন মেয়রের আন্ডারে অনুষ্ঠিতব্য লাস্ট ফেস্টিভ্যাল। পরের নির্বাচনে মেয়র প্রেসিডেন্টের পদে নির্বাচন করবে, তাই এবারের ফেস্টিভ্যালটা ভালোভাবে হওয়া জরুরি। এই জন্য তারা চোইকে আগামী 3 দিনের ভেতরে সব প্যারাসাইটকে খতম করে দেবার নির্দেশ দেয়। এদিকে কাংও সুইনকে নিয়ে তার এক বন্ধুর বাড়িতে ওঠে। তার বন্ধু বাড়িতে ছিল না। কাংও বাড়ি আসার সময়ে তাকে কিছু টাকা আনতে বলে। কাংওর ইচ্ছে ছিল সে এবং সুইন এই টাকা নিয়ে দূরে পালিয়ে যাবে, কিন্তু সুইন বলে সে আর পালাবে না। সে ওই প্যারাসাইটগুলোকে শেষ করে তবেই শান্ত হবে। সুইন ক্যাপ্টেন চোইয়ের সাথে কথা বলে সেটেলমেন্টে যেতে চাইছিল, তবে কাংও তাকে বারণ করে, কারণ চোই তাদের কথা শুনবে না। এদিকে গ্রে ইউনিটের সবাইকে শেষ করে দেবার জন্য প্যারাসাইট কিম এবং উনসিউক একটা প্ল্যান বানায়। তারা চোইকে একটা ভিডিও দেখায় যেখানে দেখা যাচ্ছিল মানুষের বেশে প্যারাসাইটরা একটা গোডাউনে যাওয়া আসা করছে। তারা চোইকে ওখানে অ্যাকশনে যাবার জন্য ম্যানিপুলেট করতে থাকে। চোইও এতে রাজি হয়ে যায়। অন্যদিকে কাংও একটু ঘুমিয়ে পড়লে সুইন কাংওর মানিব্যাগ থেকে টাকা বের করে নিয়ে চলে যায়। এরপরে সে একটা কফি শপে গিয়ে টেলিফোন থেকে চোইকে ফোন করে। সুইন চোইকে প্যারাসাইট ধরতে হেল্প করতে চায়। সে জানায় তার ডিপার্টমেন্টের দুজন কিম এবং উনসিউক প্যারাসাইট, তবে চোই তার কথা বিশ্বাস করে না। সে বলে ওদের সবার এক্সরে করা হয়েছে, ওদের মধ্যে কেউই প্যারাসাইট না। চোই সুইনের সাথে দেখা করতে চাইলে সুইন তাকে কফি শপের অ্যাড্রেস দিয়ে দেয়। এদিকে কাংওর বন্ধু কিসিউক রুমের লাইট জ্বালালে তার ঘুম ভেঙে যায়। কিসিউক তাকে বলে জিনহি একদিন তার ব্যাপারে খোঁজ নিতে ফোন করেছিল। যেহেতু কাংওর ফোন তখন অফ ছিল, তাই সে জিনহিকে কাংওর নম্বরে মেসেজ পাঠাতে বলেছিল। কাংও কথাটা শুনে দ্রুত নিজের মেসেজ চেক করে এবং দেখতে পায় জিনহি লিখেছে, ভাইয়া কোনোভাবেই বাড়িতে আসিস না। আসলে জিনহি এই মেসেজটা পাঠিয়েছিল একদম মৃত্যুর দ্বারগড়ায় দাঁড়িয়ে। আসলে কিউনহির ব্রেইন টিউমার ছিল, তাই জিনহি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবার জন্য জোর করছিল। প্যারাসাইট ততদিনে কিউনহির দেহে বাসা বেঁধে ফেলেছিল। জিনহি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে সিটি স্ক্যানে ধরা পড়ে যাবে কিউনহি মানুষ না, তাই সে ধরে নেয় জিনহি তার আসল পরিচয় পেয়ে গেছে। এই জন্যই তাকে সিটি স্ক্যানের জন্য নিয়ে যেতে জোরাজুরি করছে। তাই সে যাজক সহ অন্যান্য প্যারাসাইটদের বাড়িতে ডেকে আনে এবং সবাই মিলে জিনহিকে মেরে ফেলে। মরার আগ মুহূর্তে সে কাংওকে মেসেজটা পাঠিয়েছিল, অথচ কাংওর মেসেজটা দেখার মতো সময় হয়নি। বোনের জন্য কাংওর মনটা খারাপ হয়ে যায়। এদিকে চোই সুইনের দেওয়ার ঠিকানায় পৌঁছে যায়। কফি শপে সুইনকে দেখতে না পেয়ে চোই শপ ওনারকে সুইনের ফটো দেখায়। শপ ওনার জানায় সুইন ছাদে অপেক্ষা করছে, আর ছাদে যাবার আগে তার কফির বিলটা চোইকে পরিশোধ করে দিতে বলেছে। চোই একটা হাসি দিয়ে ছাদে চলে যায়, তবে সুইন ছাদেও ছিল না। চোই তাকে ডাকাডাকি করতেই সুইনকে পাশের বিল্ডিং এর ছাদে দেখা যায়। চোই জিজ্ঞেস করে সুইন তাকে হেল্প করতে চাইছে, তাহলে আবার পালিয়ে বেড়াচ্ছে কেন? সুইন বলে সে জাস্ট নিজেকে সেফ রাখতে চাইছে। সে চোইকে আবারও বলে কিম এবং উনসিউক প্যারাসাইট হয়ে গেছে। চোই এবারও তার কথা বিশ্বাস না করে বলে ওরাই আজকে প্যারাসাইটদের ব্যাপারে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে। প্যারাসাইটরা যেখানে আত্মগোপনে আছে ওরা সেই জায়গার তথ্য এনে দিয়েছে। এটা শুনে সুইন তাকে সতর্ক করে দিয়ে বলে ওরা যদি এমনটা করে থাকে তবে এটা অবশ্যই তাদের জন্য ফাঁদ। ওরা ফোর্সের সবাইকে মেরে ফেলার প্ল্যান করেছে, এই জন্যই ওখানে ফাঁদ পেতে রেখেছে। তবুও চোই তার কথা বিশ্বাস করে না।
এ সময় সুইনের পেছনে কয়েকজন কমান্ডো হাজির হয়ে যায়। চই সুইনকে ধরার জন্যই প্ল্যান করে এসেছে। সুইন নিজেকে বাঁচানোর জন্য এবার হাইডির রূপ ধারণ করে এবং ছাদ থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। কাঙো এই সময় গাড়ি নিয়ে রাস্তায় সুইনকে খুঁজে বেড়াচ্ছিল। এ সময় গুলির আওয়াজ শুনে সে ওই দিকে চলে আসে এবং সুইনকে গাড়িতে উঠিয়ে নিয়ে পালিয়ে যায়। পথে হাইডি কাঙোকে বলে সুইন যা করছে সেটা খুবই ডেঞ্জারাস, এসব করতে গেলে সে নিজেই বিপদে পড়বে। কাঙো সুইনকে সাপোর্ট করে বলে সে সবার কাছে নিজেকে বিশ্বস্ত প্রমাণ করতে চাইছে। এটা মানুষের সহজাত প্রবৃত্তি। এরা যখন শক্তিতে পারে না তখন ভরসার পাত্র হয়ে ওঠার চেষ্টা করে। হাইডির মাথায় এসব কথা ঢুকছিল না। সে কাঙোকে বলে গতকাল থেকে সে অনেকটা সময় সুইনের মস্তিষ্ক কবজা করেছে, তাই এখন সে ক্লান্ত। আগামী 3 ঘন্টা সে ঘুমাবে। এই 3 ঘন্টা কাঙো যেন সুইনকে প্রোটেক্ট করে এবং বিপজ্জনক কাজ থেকে দূরে রাখে। এই 3 ঘন্টা হাইডি চাইলেও সুইনকে কোনো হেল্প করতে পারবে না। এই বলেই হাইডি ঘুমিয়ে পড়ে এবং কয়েক মুহূর্ত পরে সুইন জেগে ওঠে। এদিকে কাঙো এবং সুইনকে খুঁজতে খুঁজতে কিউনহি কিসিউকের বাড়িতে চলে আসে। কিসিউক কাঙোকে ফোন করে জানায় তার বড় বোন এসেছে। এটা শুনে কাঙো আতকে ওঠে এবং কিসিউককে পালিয়ে যেতে বলে। তবে কিউনহি প্যারাসাইট রূপে এসে কিসিউকের গলায় সুর ধরে তাকে আটকে রেখেছিল। কিউনহি ফোনটা কেড়ে নিয়ে কাঙোকে বলে কাঙো যদি সুইনকে তার হাতে তুলে না দেয় তাহলে সে কিসিউককে মেরে ফেলবে। পাশ থেকে কথাগুলো শুনে সুইন কাঙোকে কিসিউকের বাড়িতে তাকে নিয়ে যেতে বলে। কাঙো বলে আগামী 3 ঘন্টা তারা হাইডির হেল্প পাবে না, তাই এই মুহূর্তে কিউনহির সামনে গেলে তারা মারা পড়বে। সুইন বলে সে কিউনহির সামনে হাইডি সেজে থাকার নাটক করবে, তাহলে কিউনহি তার পরিচয় বুঝতে পারবে না। তো এরপরে তারা কিসিউকের বাড়িতে পৌঁছে যায়। ভেতরে ঢুকতেই সুইন হাইডি সেজে থাকার ভান ধরে, কিন্তু কিউনহি তাকে চিনে ফেলে কারণ প্যারাসাইটের অ্যাটিটিউড তার ভেতরে দেখা যাচ্ছিল না। কিউনহি সুইনকে মেরে ফেলতে চাইছিল, তবে এ সময় কাঙো এসে একটা ফায়ার এক্সটিংগুইশার ছুঁড়ে মারে এবং সুইনকে নিয়ে বাইরে পালানোর চেষ্টা করে। তবে ওদেরকে বাঁচাতে কিসিউক নিজেকে স্যাক্রিফাইস করে। বন্ধুর মৃত্যু চোখের সামনে দেখে কাঙোর মনটা ছারখার হয়ে যায়, কিন্তু কোনো উপায় না থাকায় সে সুইনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে চই গোডাউনে রেড দেবার জন্য টিম নিয়ে রেডি হচ্ছিল। লিফট থেকে নামার সময় চই কৌশলে উনসিউকের সামান্য চুল কেটে নেয়, এটা শিওর হবার জন্য যে সে প্যারাসাইট কিনা। তবে উনসিউকের মাঝে কোনো পরিবর্তন দেখতে না পেয়ে সে শিওর হয়ে যায় ও স্বাভাবিক মানুষ। এরপরে তারা গোডাউনের সামনে পৌঁছে যায়। এ সময় কাঙো আবারও চইকে ফোন করে এবং বলে ওই গোডাউনটা একটা ফাঁদ, ওখানে গেলে তারা মারা পড়বে। চই এবারও তাদের কথা বিশ্বাস করে না। সে জানায় একটু আগে সে উনসিউককে চেক করেছে, সে প্যারাসাইট না। এটা শুনে কাঙো চমকে উঠে বলে সে নিজে দেখেছে উনসিউক হান্টিং ডগকে হত্যা করেছে। চই কাঙোকে বলে সে যেন এই কলটা রেকর্ড করে রাখে, আর তার যদি কিছু হয়ে যায় তবে যেন সে রেকর্ডটা জেনারেল কিম জাংসুর কাছে পাঠিয়ে দেয়। এই বলে চই ফোন না কেটেই কমান্ডোদের নিয়ে অ্যাকশনে লেগে পড়ে। তবে বিস্ময়কর ব্যাপার হলো গোডাউনের ভেতরে সত্যি প্যারাসাইটেরা লুকিয়েছিল। তারা এক এক করে সবগুলো প্যারাসাইটকে মেরে ফেলে। যদিও শুধুমাত্র কিউনহি সেখানে ছিল না, সে বাসে করে ফিরছিল, তখন দেখতে পায় প্যারাসাইট কিম নিজেই স্বজাতি আরেকজন প্যারাসাইটকে মেরে ফেলছে। এটা দেখে কিউনহি বিস্মিত হয়ে যায়। কিউনহিকে নোটিস করে কিম তার দিকেও এগিয়ে যাচ্ছিল, তবে উনসিউক তাকে থামিয়ে বলে ওখানে অনেক মানুষ আছে, ওকে মারতে চাইলে ফেস্টিভ্যালের দিনে মারলেই হবে। তাই প্যারাসাইট কিম থেমে যায় আর কিউনহিও বুঝে যায় সে তাদের সাথে বেইমানি করেছে। তো অবশেষে অপারেশন সাকসেসফুল করে চই কাঙো এবং সুইনকে বলে দেখো ওদের ইনফরমেশন সঠিকই ছিল। এই শহরে এখন শুধুমাত্র আর একটা প্যারাসাইটই বেঁচে আছে, আর সেটা হলো সুইন। এটা শুনে কাঙো ফোন কেটে দেয়। তারা বুঝতে পারছিল না প্যারাসাইট কিম কেন নিজের স্বজাতিদের হত্যা করালো। এ সময় কাঙোর মেয়রের পোস্টারের দিকে নজর যায়। সে ধারণা করে প্যারাসাইটটা হয়তো শহরের সবচেয়ে বড় নেতার শরীরকে কবজা করতে চাইছে, আর হয়তো ফেস্টিভ্যালের দিনেই সে এই প্ল্যানটা কার্যকর করবে। যাই হোক, এখানে একটা প্রশ্ন হলো উনসিউক প্যারাসাইটদের কেন সাহায্য করছে। আসলে কয়েক সপ্তাহ আগে গলফ খেলতে গিয়ে উনসিউক এক বন্ধুর কাছে জানতে পারে চার্চের যাজক কয়েকদিন ধরে চার্চে আসছে না। তাই সে যাজকের খোঁজ খবর নিতে গিয়ে দেখে যাজক প্যারাসাইট হয়ে গেছে। তবে যাজক উনসিউককে না মেরে তাকে অফার দেয় সে প্যারাসাইটদের ইনফর্মার হয়ে কাজ করবে, বিনিময়ে তারা উনসিউকের কোনো ক্ষতি করবে না, পাশাপাশি তাকে অর্থ সম্পদেও ভরিয়ে দেবে। তো সেই থেকেই উনসিউক প্যারাসাইটদের হয়ে কাজ করছে। তো উনসিউক ওয়াশরুমে ফ্রেশ হবার সময়ে সেদিনের কথাগুলো ভেবে মিটমিট করে হাসছিল, যেন সে খুব মহৎ কোনো কাজ করেছে। এ সময় তাকে হাসতে দেখে প্যারাসাইট কিম তাকে হাসির কারণ জিজ্ঞেস করে। উনসিউক হাসির কারণটা না বলে রিকোয়েস্ট করে আপনি আমাকে আপনার প্রধান অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিন। প্যারাসাইট কিম বলে
তারা আগে মানব সভ্যতার উপরে আধিপত্য বিস্তার করে নিক, তারপরে সে যা চায় তাই হতে পারবে। ওয়াশরুম থেকে বেরিয়ে প্যারাসাইট কিম প্রেস কনফারেন্স করে এবং জানায় দুজন বাদে সব প্যারাসাইট মারা গেছে। সে বাকি দুজন প্যারাসাইটের ফটো এবং ডিটেলস পাবলিক করে দেয়। আর এই দুজন হলো সুইন এবং কিউনহি। সারা দেশের মানুষের পাশাপাশি কাঙো এবং সুইনও নিউজটা দেখে। তারা বুঝতে পারে প্যারাসাইট কিম ফেস্টিভ্যালের সময়ে একটা হাঙ্গামা বাঁধাতে চাইছে, যাতে সে ইজিলি মেয়রের শরীরটা দখল করতে পারে। তারা নিউজটা দেখছিল। এ সময় কিউনহির ফোন আসে। কিউনহি সুইনকে বলে এখন তারা দুজনেই একই নৌকার যাত্রী, তাই তাদের দুজনের দেখা করা উচিত। সে তাদেরকে একটা বোটানিক্যাল গার্ডেনে আসতে বলে। যদিও কাঙো সেখানে যেতে চাইছিল না, তবে সুইন বলে প্যারাসাইটটা মেয়রের দেহকে কবজা করতে চাইছে। ওকে থামাতে না পারলে ও পুরো শহর শেষ করে ফেলবে, আর তারা দুজনে মিলে ওকে প্রতিহত করতে পারবে না। এই জন্য তাদের দলে আরও লোকের প্রয়োজন। সেই তাগিদেই মূলত ওরা কিউনহির সাথে দেখা করতে যায়। এদিকে কনফারেন্স শেষ হলে চই প্যারাসাইট কিমের কাছে গিয়ে বলে এতদিন আপনি সুইনকে প্রোটেক্ট করতে চাইতেন, আর আজ তাকে ধরার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছেন। ব্যাপার কি? প্যারাসাইট কিম বলে মানুষের ভালো করার জন্যই সে এগুলো করছে। তখন চই জিজ্ঞেস করে তারা যেদিন চার্চে রেড দিয়েছিল সেদিন সে চার্চে সুইনের কিছু একটা কুড়িয়ে পেয়ে লুকিয়ে রেখেছিল। সেই জিনিসটা কি ছিল? যেহেতু চাবির রিংটা কিম খুঁজে পেয়েছিল, তাই তার দেহে থাকা প্যারাসাইট এই ব্যাপারে কিছুই জানতো না। এই জন্য সে কোনো উত্তরও দিতে পারে না। পরিস্থিতি সামলাতে উনসিউক তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এতে চইর তাদের উপরে সন্দেহ হয়। ওরা অবশ্য বুঝতে পারে চই তাদের সন্দেহ করছে, এই জন্য তারা চইকে সরিয়ে দেবার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে সুইন এবং কাঙো কিউনহির সাথে দেখা করতে যায়। তবে পার্কে ঢুকে সুইনের মস্তিষ্কে হাইডি জেগে ওঠে। কাঙো কিউনহিকে দেখে খেপে যেতে পারে, এই জন্য হাইডি তাকে সাইডে রেখে নিজে কিউনহির সাথে দেখা করতে যায়। কিউনহি বলে সে প্যারাসাইট কিমকে মেরে ফেলবে, কারণ সে তাদের স্বজাতিদের মেরে ফেলেছে। তো এই কাজে কিউনহি হেল্প চায়। তখন হাইডি বলে সে যার দেহে আছে মানে সুইন হয়তো কিউনহিকে হেল্প করতে চায়, তবে সে কিউনহিকে কোনো হেল্প করবে না, কারণ এই কাজে লাইফ রিস্ক আছে। সে কোনো লাইফ রিস্ক নিতে চায় না, সে শুধুমাত্র বেঁচে থাকতে চায়। হাইডির উত্তরে কিউনহি একটু বিরক্ত হয়। এ সময় আচমকা পেছন থেকে কাঙো তাকে অ্যাটাক করার চেষ্টা করে, তবে কিউনহি সেটা বুঝতে পেরে নিজের সুর বের করে কাঙোকে ধরে ফেলে। কিউনহি কাঙোকে উদ্দেশ্য করে হাইডিকে বলে এই ছেলেটাকে দেখো, ও জানে ও আমার সাথে ফাইট করে পারবে না, তবুও আমাকে মারার চেষ্টা করছে। এই ব্যাপারটা আমি অ্যাপ্রিসিয়েট করছি। আমি ওর দুটো বোনকেই মেরে ফেলেছি, তাই আমার প্রতি ওর রাগ থাকা স্বাভাবিক। এই অনুভূতিটা আমি আগে বুঝতাম না। প্যারাসাইট কিম যখন আমার স্বজাতিদের মেরে ফেলছিল তখন আমি এই অনুভূতিটা পেয়েছি। কিউনহি কাঙোকে না মেরে ছেড়ে দেয় এবং বলে কিমের শরীরের প্যারাসাইট মেয়রের শরীর দখল করে নিলে মানুষের একটা বড় কমিউনিটি তার হাতের মুঠোয় চলে আসবে। এতে সে নিজের আধিপত্য আরও বাড়িয়ে তুলবে। তখন সে কিউনহি এবং সুইনকেও মেরে ফেলবে, তাই সে মেয়রকে মারার আগেই তাকে মেরে ফেলতে চায়। এবার হাইডি এবং কাঙো উভয়ই কিউনহির সাথে একজোট হয়ে প্যারাসাইট কিমকে মারতে রাজি হয়ে যায়। এদিকে চই একজন ফরেন্সিক এক্সপার্টের কাছে ক্রস চেক করছিল হান্টিং ডগকে খুনের অ্যাকচুয়াল হাতিয়ার কি ছিল। এবার সে জানতে পারে ওটা প্যারাসাইটদের সুরের আদলে তৈরি কোনো হাতিয়ার ছিল, যা দিয়ে হান্টিং ডগকে খুন করে প্যারাসাইটদের ওপরে দোষ চাপানো হয়েছে। এ সময় চইয়ের কাছে ফোন আসে এবং তাকে ইমার্জেন্সি কনফারেন্স রুমে ডাকা হয়। জেনারেল ভিডিও কনফারেন্সে জানায় কেউ একজন তাকে ইনফরমেশন দিয়েছে গেওন্ডোতে কিছু প্যারাসাইট লুকিয়ে আছে। জেনারেল চইকে এখনই টিম নিয়ে সেখানে যেতে বলে। নির্দেশ মতো টিম নিয়ে চই বের হচ্ছিল, তখন সে প্যারাসাইট কিম এবং উনসিউককে আরেকটা টিম নিয়ে কোথাও যেতে দেখে। একজন কমান্ডো জানায় ওরা ফেস্টিভ্যালে মেয়রের সিকিউরিটির জন্য যাচ্ছে। চই ওদের না ঘাটিয়ে টিম নিয়ে বেরিয়ে পড়ে। পথে চইয়ের কাছে হাইডি ফোন করে। হাইডি জানায় কিমের ভেতরে প্যারাসাইট বসে আছে, সে মেয়রকে মেরে তার দেহ ধারণ করার প্ল্যান করছে। এখন হাইডি এবং কিউনহি মেয়রকে বাঁচাতে এবং প্যারাসাইট কিমকে হত্যা করতে ফেস্টিভ্যালে যাচ্ছে, তাই চইও যদি তাদের হেল্প করতে চায় তবে যেন সেও ফেস্টিভ্যালে চলে আসে। এই বলে হাইডি ফোন রেখে কাঙোর গাড়িতে উঠে বসে। ফেস্টিভ্যালে গিয়ে অনেক ফাইট করা লাগবে, তাই শক্তি সঞ্চয় করতে হাইডি এবার সুইনের মস্তিষ্কের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। চইও এক মুহূর্তে কিছু একটা ভেবে ড্রাইভারকে ফেস্টিভ্যালের দিকে যেতে নির্দেশ দেয়। এদিকে সুইন এবং কিউনহি ফেস্টিভ্যালের বাইরে গাড়িতে বসেছিল আর কাঙোকে ভেতরে নজর রাখতে পাঠিয়েছিল।
একটু পরে মেয়র ফেস্টিভ্যালে উপস্থিত হয় আর তখনই প্যারাসাইট কিমও ভেতরে ঢোকে এবং তার প্যারাসাইট রূপ ধারণ করে তাণ্ডব শুরু করে। তখন আবার উনসিউক ভালো মানুষ সেজে প্যারাসাইট কিমকে ধাক্কা দিয়ে পর্দার আড়ালে ফেলে দেয় এবং মেয়রকে প্রোটেক্ট করার নামে ভেতরের দিকে নিয়ে যায়। কাংও সুইন এবং কিউনহিকে এটা জানিয়ে দিলে তারাও পার্কিং লট দিয়ে ওইদিকে যাচ্ছিল, কিন্তু এ সময় সেখানে চোই চলে আসে এবং তাদের ওপরে গুলি চালাতে শুরু করে। সুইনকে সাহায্য করার বদলে উল্টো সে তাকে গ্রেপ্তার করতে চায়। তখন সুইনকে প্রোটেক্ট করার জন্য হাইডি জেগে ওঠে। সে কিউনহিকে বলে, তুমি মেয়রকে বাঁচাও, আমি এই মহিলাকে সামলে আসছি। এবার হাইডি কৌশলে চোইকে ধরাশয়ী করে ফেলে, তবে তাকে হত্যা না করে বলে, আমিও তোমার মতো শুধু বাঁচতে চাই, কাউকে খুন করা বা কারো ক্ষতি করার উদ্দেশ্য আমার নেই, তাই আমি তোমাকেও ছেড়ে দিচ্ছি। এখন তুমি কি করবে সেটা তোমার চয়েস। এই বলে হাইডি প্যারাসাইট কিমকে মারতে চলে যায় আর চোই উঠে ফেস্টিভ্যালের ভেতরে চেক করতে যায় এবং দেখতে পায় সেখানে একটা মুন্ডু কাটা বডি পড়ে আছে। আসলে এটা কিমের বডি ছিল। প্যারাসাইটটা কিমের বডি ছেড়ে বেরিয়ে গেছে। প্যারাসাইটটা এতক্ষণ কৌশলে উনসিউকের পেটের সাথে লুকিয়েছিল। মেয়রকে আড়ালে নিয়ে যেতেই প্যারাসাইটটা বেরিয়ে আসে আর প্রথমেই মেয়রের বডিগার্ডকে মেরে ফেলে। এরপর সে মেয়রের দিকে ছুটে যায় তার বডি দখল করতে। তখনই সেখানে কিউনহি চলে আসে এবং প্যারাসাইটটাকে বাধা দেয়। উনসিউক কিউনহিকে গুলি করতে গেলে কাংও তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। প্যারাসাইটটা যেহেতু হোস্ট ছাড়া ছিল তাই সেটা অনেকটাই দুর্বল হয়েছিল। কিউনহি বলে, প্যারাসাইটটা আরও কিছুক্ষণ হোস্ট ছাড়া থাকলে এমনিতেই মরে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত প্যারাসাইটটা সেখানে একটু আগে মরা বডিগার্ডের শরীরে ঢুকে পড়ে। এতে সে সাময়িকভাবে শক্তি পেয়ে যায়। এই ব্যাপারটা বুঝতে পেরে কিউনহি কাংও এবং মেয়রকে শুট দিয়ে ধাক্কা মেরে নিরাপদ জায়গায় সরিয়ে দেয় এবং কাংওকে বলে, সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও। কথাটা বলা মাত্রই কিউনহির পিঠ এপিটোপিট হয়ে প্যারাসাইটের সুর ঢুকে যায় এবং সে মরে যায়। কাংও মেয়রকে নিয়ে পার্কিং লটের দিকে পালাতে শুরু করে। প্যারাসাইটটা বডিগার্ডের দেহ থেকে বেরিয়ে আসে, কারণ অলরেডি মরে যাওয়া মানুষের দেহে সে সার্ভাইভ করতে পারবে না। তো সেখানে উনসিউক ছাড়া আর কোনো মানুষ ছিল না, তাই প্যারাসাইটটা এবার উনসিউকের মাথা কেটে ফেলে দেয় এবং তার শরীর দখল করে নেয়। কাংও মেয়রকে নিয়ে বেশিদূর পালাতে না পেরে স্টোর রুমে লুকিয়ে পড়ে, তবে প্যারাসাইটটা তাদের দেখে ফেলে। তখন কাংও হাতের কাছে কিছু আতশবাজি পেয়ে আত্মরক্ষার জন্য সেগুলো প্যারাসাইটটার দিকে ছুঁড়ে মারে। তবুও প্যারাসাইটটা নিজেকে সামলে নিয়ে মেয়রকে মেরে ফেলতেই যাচ্ছিল। এই সময় হাইডি চলে আসে এবং তাকে বাধা দেয়। সে কাংওকে মেয়রকে নিয়ে সেফ জায়গায় চলে যেতে বলে। কাংও দ্রুত মেয়রকে নিয়ে বেরিয়ে যায়। তখন হাইডি এবং প্যারাসাইটটার ভেতরে ফাইট শুরু হয়। ফাইটের এক পর্যায়ে প্যারাসাইটটা আত্মগোপন করে এবং হাইডিকে কথার প্যাচে ম্যানিপুলেট করার চেষ্টা করে। সে হাইডিকে অফার দেয় তারা দুজনে মিলে মানবজাতির ওপরে কন্ট্রোল নেবে এবং রাজত্ব করবে, তবে হাইডি তার কথায় গুরুত্ব দেয় না। এ সময় সেখানে ক্যাপ্টেন চোই শটগান হাতে চলে আসে এবং হাইডির দিকে গান পয়েন্ট করে। প্যারাসাইটটা উনসিউকের রূপ ধরে চোইকে বলছিল সে যেন সুইনকে গুলি করে মেরে ফেলে, তবে এই প্যারাসাইটটা হোস্ট বদলাতে বদলাতে নিজেকে আরও মিউট্যান্ট করে ফেলেছিল, যার কারণে তার একটা অংশ উনসিউকের শরীরে ছিল, যার মাধ্যমে সে কথা বলছিল, আর তার মাথার পেছনের একটা অংশ বাইরে ছিল, যেটা নীরব ঘাতকের মতো চোইয়ের পেছনে এগিয়ে আসছিল, যাতে চোই হাইডিকে মেরে ফেলা মাত্রই সেও চোইকে মেরে ফেলতে পারে। তবে হাইডি প্যারাসাইটটার সেকেন্ড অংশকে নোটিস করে এবং নিজের সুর দিয়ে এক ঝলকে সেটাকে মেরে ফেলে। এই সময় চোই ও গ্লাসে উনসিউকের পেছনের দিকের প্রতিবিম্ব দেখতে পায়। গ্লাসে দেখা যাচ্ছিল তার খুলির পেছনের অংশ নেই। এটা দেখে চোই উনসিউকের ওপরে গুলি চালিয়ে দেয়। এতে প্যারাসাইটটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। এরপরে হাইডি চোইকে বলে, সুইন খুব ভালো একটা মেয়ে, বারবার মানুষের কাছে ধোঁকা খাওয়ার পরেও সে এখনো মানুষকে বিশ্বাস করে। ও এমন একটা মেয়ে যে অন্যের সাহায্যের জন্য সবকিছু করতে পারে। হাইডি নিজেও সুইনের মতো হতে চেয়েছিল। সুইন ভীষণ নিঃসঙ্গ একটা মেয়ে, সে মানুষের মাঝে থাকতে চায়। এই জন্য হাইডি চোইকে রিকোয়েস্ট করে সে যেন সুইনের কোনো ক্ষতি না করে। এই সময় মেয়রকে সেফ জায়গায় সরিয়ে দিয়ে কাংও আবারও সেখানে ফিরে আসে। হাইডি চোইয়ের দিকে তাকিয়ে বলে, সুইনের খেয়াল রেখো। এই বলে সে সুইনের মস্তিষ্কের ওপর থেকে নিয়ন্ত্রণ ছেড়ে দেয় এবং সুইন অজ্ঞান হয়ে যায়। এই সময় কমান্ডোরা চারিদিক থেকে এসে ঘিরে ধরে, তবে চোই সুইন এবং কাংওকে বাঁচিয়ে নিয়ে বলে, এরা প্যারাসাইট না,
এদেরকে হাসপাতালে নিয়ে যাও। তো এরপরে বেশ কিছুদিন কেটে যায়। সুইন আবারও স্বাভাবিকভাবে জীবনযাপন শুরু করে। একদিন ডিউটি শেষে কাঙো তার সাথে দেখা করতে আসে। সুইন কাঙোকে বর্তমান কর্মকাণ্ডের ব্যাপারে জিজ্ঞেস করলে কাঙো জানায় সে একটা নতুন গ্যাংয়ে যোগ দিয়েছে। এটা শুনে সুইন বলে, আগেরবার গ্যাংয়ে যোগ দিয়ে কি পরিণতি হয়েছিল ভুলে গেছো? কাঙো হেসে তার সার্ভিস আইডি কার্ড দেখিয়ে বলে সে টাস্ক ফোর্স ইউনিটে চোয়ের আন্ডারে গ্রে টিমে যোগ দিয়েছে। কাঙো এখানে এসেছিল মূলত হাইডি তার কাছে সুইনের জন্য একটা চিঠি পাঠিয়েছে। হাইডি সরাসরি সুইনের কাছে চিঠিটা পাঠাতে পারত, তবে সে যেহেতু প্রথমবার চিঠি লিখছে এই জন্য হয়তো সে একটু লজ্জা পাচ্ছিল। তো কাঙো চিঠিটা পড়ে শোনায়, প্রিয় জেউং সুইন, আমি এখনো জানতে পারিনি আমাদের এই দুনিয়ায় পাঠানোর সময়ে কোন অস্তিত্বের কথা বলা হয়েছিল। তবে আমার কোনো আফসোস নেই, কারণ আমি তোমার মতো একজনকে হোস্ট হিসেবে পেয়েছি। আমি তোমার শরীরে বেঁচে থাকলেও তোমার মস্তিষ্ককে কবজা করতে পারিনি, তবুও আমি তোমার শরীরে থেকে অনেক খুশি। এটুকু পড়ি কাঙো চিঠিটা সুইনকে দিয়ে লাস্ট লাইনটা তাকেই পড়তে বলে। এরপরে কাঙো জানায় চই বলেছে তার টিমে এখনও একজনের পদ খালি আছে, সুইন চাইলে গ্রে ইউনিটে জয়েন করতে পারে। এই বলে কাঙো চলে যায়। সে চলে যাবার পরে সুইন হাইডির চিঠির লাস্ট লাইনটা পড়ে। সেখানে লেখা আছে, তুমি মানো আর না মানো, তুমি কখনোই একা নও। এইটুকু পরেই সুইনের মনে এক অদ্ভুত অনুভূতি হয়। তার মনে হয় সে সত্যিই একা নয়। এদিকে চই বুড়োতে আসার পরে জানতে পারে প্যারাসাইটের ব্যাপারে গবেষণা করছে এবং তদন্তকারী সাংবাদিক হিসেবে কাজ করছে এমন একজন লোক তার সাথে দেখা করতে এসেছে। তার কাছে নাকি প্যারাসাইটের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য আছে। চই তার কাছে গেলে লোকটা নিজের পরিচয় জানায়। তার নাম শিনিচি ইজুমি। এই বলে লোকটা হ্যান্ডশেকের জন্য হাত এগিয়ে দেয়। সেই সাথে সিরিজটিও এখানে শেষ হয়ে যায়। দর্শক, এই সিরিজের প্যারাসাইট কোনো ভিনগ্রহের প্রাণী হলেও বাস্তবের প্যারাসাইট হলো আমাদের লোভ, হিংসা এবং অহংকার। এই প্যারাসাইটগুলোর প্রথমে মানুষের বিবেক এবং নৈতিকতাকে খেয়ে নেয়, এরপরে মানুষকে ধ্বংস করে দেয়। তাই আমাদের এই প্যারাসাইটের বিরুদ্ধে লড়াই করে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখা উচিত। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।